জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি জাওয়াদ মাহমুদ। পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি না হলেও পানি নামতে শুরু করেছে চট্টগ্রাম ও কক্সবাজারে। তবে এখনও বিভিন্ন এলাকায় পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে যাওয়া ঘরবাড়ি আর হাটবাজারে দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। যদিও দুর্যোগ এলাকায় শতভাগ ত্রাণ পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 1,88,000-এর বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে 650-এরও বেশি আশ্রয়কেন্দ্র। এদিকে পানি নামার সঙ্গে সঙ্গে সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কিলোমিটার সড়ক, সেতু ও কালভার্ট। ভেসে গেছে ফসলি জমি ও মাছের খামার। এখন পর্যন্ত চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পাহাড় ধস, দেয়াল ধস ও পানিতে ডুবে 10 জনের মৃত্যু হয়েছে। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। তারেক রহমানের সরকার সর্বতোভাবে চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিবিড়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ রাখছেন। এদিকে কক্সবাজারে বৃষ্টি কমেছে বন্যার পানি। তবে রাঙামাটিতে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আরও 3 থেকে 5 দিন ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বান্দরবানেও। সাঙ্গু ও মাতামুহুরীর পানি বইছে বিপদসীমায়। সবশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ এবং রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। মোর্শেদ, বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? জুয়েল, বৃষ্টিপাত ও ভূমিধস নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর? জাওয়াদ, প্রথমে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি একটু জানিয়ে রাখি। গত 24 ঘন্টায় কক্সবাজারে 51 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও বা সকাল থেকে আমরা কোনো ধরনের বৃষ্টি দেখিনি। বিকেল নামতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যদি বন্যার পরিস্থিতি বলতে হয় তাহলে কক্সবাজারের রামু উপজেলা, চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার প্রায় লাখেরও মানুষ পানিবন্দী এবং সেখানকার মানুষরা খাবারের জন্য আর্তনাদ করছেন। সেখানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে যাচ্ছে না। যদিও বা আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি কক্সবাজার জেলা প্রশাসন পেকুয়া, চকরিয়াতে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছেন এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি, কক্সবাজারের জন্য 30 লাখ টাকা এবং 400 মেট্রিক টন চাল সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে, সেই খবরটি আমরা শুনেছি। সেক্ষেত্রে মানুষের মনে একটু আশা জাগে, যেহেতু সেখানকার মানুষ একেবারে দুর্বিষহ জীবনযাপন করছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সড়কগুলো রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত পানি জমা আছে। কিছুক্ষণ আগেও এখানে কিন্তু পানি ছিল না, যদি একটু বৃষ্টি হয় সেখানে পানি চলে আসে। সেক্ষেত্রে এই সড়কটিতে আমরা দেখতে পাই যে রামু উপজেলার এই সড়কটিতে আমরা দেখতে পাই এখানে একেবারে যান চলাচল স্থির হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা সব মিলিয়ে বলতে পারি যে কক্সবাজারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, অন্যদিকে পাহাড় ধস, সব মিলিয়ে একেবারে বিপর্যস্ত বলা চলে কক্সবাজারে। সেক্ষেত্রে মানুষ প্রত্যাশা করেন পর্যাপ্ত ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা নিরাপদ থাকবে। যদিও বা নিরাপদ থাকতে পারছে না, কারণ হচ্ছে সেখানে ভয়াবহ বন্যা হয়েছে চকরিয়া, পেকুয়াতে এবং মানুষরা বলছেন, যেহেতু আরেকটি বিষয় বলে রাখি, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 24-এর যে বন্যায় ফেনীতে যে বন্যা হয়েছিল সেখানে চট্টগ্রাম কক্সবাজারের মানুষরা যেভাবে ছুটে গিয়েছিলেন, বিশেষ করে আমরা কক্সবাজার থেকে 2024-এ দেখেছিলাম নৌকা নিয়ে ছুটে গিয়েছিলেন, ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিলেন। সেক্ষেত্রে চট্টগ্রাম কক্সবাজারের মানুষের পাশে দাঁড়ানোর জন্যও আমরা এখানকার যারা আছেন তারা কিন্তু পুরো দেশের কাছে আহ্বান জানিয়েছেন যাতে মানুষের পাশে দাঁড়ায়। এমন একটি পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতির মধ্যে যেন চট্টগ্রাম কক্সবাজার মানুষের পাশে দাঁড়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। যাওয়াত, এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ।
এবার রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল জানাবেন বৃষ্টিপাত ও ভূমিধসের সবশেষ খবর। জুয়েল, বৃষ্টিপাত ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? জাওয়াদ, গত 8 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে সেখানে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল ভারী বৃষ্টিপাতের সঙ্গে অতি বর্ষণ, একই সঙ্গে পাহাড় ধস, কোথাও কোথাও ভূমিধসের ঘটনাও ঘটবে। কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি জেলার যে 7টি উপজেলা সেখানে আসলে 125টি ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় সড়কে পাহাড় ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, অনেক সড়ক তলিয়ে গিয়ে সেখানেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সর্বশেষ বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি সড়কের যে যোগাযোগ, সেখানে 3 কিলো নামক এলাকায় সেখানে সড়ক ধসে গিয়ে সেখানে এখন পর্যন্ত সব ধরনের যোগাযোগ যান চলাচল বন্ধ রয়েছে। বলে রাখি, এই রাঙ্গামাটির সঙ্গে বান্দরবান সড়কের যে আহ আহ, এই সুখবিলাস নামক এলাকা রয়েছে সেখানে আসলে একটি বেলি সেতু ধসে গিয়ে বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ সকাল 9টা থেকে আজকে বন্ধ রয়েছে। এর বাইরে যে পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে রাঙ্গামাটিতে, সেখানে 42টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে, যেখানে 3723 জন মানুষ অবস্থান করছেন। বলে রাখি, এই পরিস্থিতির মধ্যেই আসলে গত 8 দিনে যে বন্যা এবং পাহাড় ধসের পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে তীব্র স্রোতে এবং পাহাড় ধসের কারণে 3 জন মানুষের প্রাণহানির ঘটনা আমরা তথ্য পেয়েছি। বলে রাখি, সবচেয়ে এই মুহূর্তে আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি। সেখানে বাঘাইছড়ি উপজেলার 19টি আশ্রয় কেন্দ্রে 2000-এর অধিক মানুষ সেখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। সেখানে 7000 পরিবারের 20,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে বলে আমরা সেখানকার মানুষের কাছে তথ্য পেয়েছি। যদিও সেখানে যথেষ্ট ত্রাণ তৎপরতা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। সেখানকার মানুষজন অভিযোগ করছিলেন তারা সরকারি সহায়তা, ত্রাণ কিংবা খাবার যথেষ্ট পরিমাণ পায়নি। অনেকেই এখন পর্যন্ত তাদের নিজেদের ঘর বাড়িতে অবস্থান করছেন। সেখানে বিস্তীর্ণ ফসলের মাঠ, ক্ষেত যেমন তলিয়ে গিয়েছে, সড়ক তলিয়ে গেছে, ওখানে রাস্তাঘাটের আসলে স্বাভাবিক যে চলাচল সেটিও আসলে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। বলে রাখি, এর মধ্যে বিলাসী উপজেলার ফারুয়া এলাকায় বন্যা পরিস্থিতি রয়েছে। সেখানে অন্তত 6000 মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। সেখানে এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের ত্রাণ বা কোনো সহায়তা পৌঁছেনি। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট বিভাগের নদ নদীর পানি বাড়লেও সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। তবে পানি নামতে শুরু করলেও এখনও পুরোপুরি কাটেনি বন্যার শঙ্কা। 3 দিনের বৃষ্টি ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছিল। পাশাপাশি সীমান্তবর্তী অন্যান্য নদীর পানিও কমতে শুরু করলেও নিম্নাঞ্চলে এখনও রয়েছে বন্যার শঙ্কা। অন্যদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি এখনও বিপদসীমার ওপরে থাকলেও ধলাই ও জুরি নদীর পানি কমেছে। বন্যার পানি কিছুটা নেমে গেলেও নিম্নাঞ্চলের ফসলি জমির ক্ষয়ক্ষতি রয়ে গেছে। এদিকে হবিগঞ্জেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। কালকের কিছু খাবার ছিল, ওনারা সকালে খাইছে আর নিজ নিজ দায়িত্বে খাইছে। সব আমরা জার্জির খানি খেয়ে আছি, অনেকে আবার আনা খাইয়েও আছে। জি না, আমি রাস্তার উপরে গড়ে তো পানি টানি আমরা কিভাবে বাঁচবো রান্না। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিতে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সব সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতার বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যেন জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাব ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন
তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবং সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মানুষের পাশে রয়েছে। চিকিৎসাজনিত কারণে দেশের টাকা যেন বিদেশে না চলে যায় সেজন্য চিকিৎসকদের দক্ষতা ও সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় একথা বলেন তিনি। প্রতিষ্ঠানটির 80 বছর পূর্তিতে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের চিকিৎসা খাতের নানা সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। এ সময় বলেন, সেপ্টেম্বরের মধ্যে শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসায় দেশের 5টি জেলায় 1000 শয্যার ব্যবস্থা করবে সরকার। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে প্রতিটি হাসপাতালের পাওয়ার সিস্টেম সোলার করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশের হাসপাতালে 1 লাখ স্বাস্থ্যকর্মী, 25,000 মিডওয়াইফ ও 5,000 চিকিৎসক নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রতি বছর বাংলাদেশ থেকে +- $5 বিলিয়ন চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবত পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা এগুলা, যাতে বাচ্চারা সাপোর্টগুলো পায়। সরকারি হিসেবে দেশে 84 লাখ গাছ লাগানো হলেও এই তথ্যের সত্যতা নিয়ে খোদ সরকারের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। পরিবেশ মন্ত্রী বলছেন, শুধু প্রধানমন্ত্রী নন, এই পরিসংখ্যান তার নিজের কাছেও বিশ্বাসযোগ্য নয়। শনিবার রাজধানীতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আয়োজিত বিশেষ সেমিনারে এসব কথা বলেন তিনি। বন, জলবায়ু ও পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেন, বাংলাদেশের এমন ত্রুটিপূর্ণ পরিসংখ্যানের কারণেই আন্তর্জাতিক মহলে দেশের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দেশেই বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। প্রতি বছর 22 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য চাকরি বাজারে আসতেছে। কত লোকের আপনি বিদেশে পাঠাইবেন? সো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অত্যন্ত জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধির অনলি উপায় হলো আপনাকে উৎপাদন বাড়ানো। উৎপাদনের সাথে কৃষিও আছে। তো উৎপাদন যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দরকার। তো উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি। কিন্তু আমরা এন্ডও করতে পারি না যে ইন্ডাস্ট্রি করার জন্য আমরা আমাদের পরিবেশকে নষ্ট করবো, সেটাও আমরা চাই না। যেসব অসাধু ঠিকাদার উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তাদের মানবতার শত্রু বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বলেন, শিক্ষকদের থেকে ত্যাগের মানসিকতা হারিয়ে যাচ্ছে, এ কারণে শিক্ষা ব্যবস্থা নিম্নগামী বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষকরা প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যেখানেই বলেন, সবাই এখন বিএনপি হয়ে গেছে। আমি বলছি এই কারণে কথাটা, যারা শিক্ষক শিক্ষিকা, আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার নাই। আপনি একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত করা। এই শিক্ষার ঘাটতি হলে পরে আপনি কখনোই একটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো একটি নতুন প্রজন্ম পাবেন না। প্রকৃত অর্থেই শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না। ঢাকার প্রাণীগঞ্জের একটি বাসায় গ্যাস লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে রাকিব নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের 17% পুড়ে গেছে। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভির তাণ্ডব মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পূর্ব এশিয়ার দেশ চীন, জাপান ও তাইওয়ান। টাইফুনের প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধসে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। এখনও চলছে উদ্ধার অভিযান। এদিকে বিবিসির তথ্য, আজ দক্ষিণ পূর্ব চীনের স্থলভাগে আঘাত হানতে পারে এই টাইফুন। এ সময় তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল এবং জাপানের কয়েকটি দ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে পূর্ব এশিয়ার এই 3 দেশে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও শক্তিশালী এই টাইফুনের প্রভাবে সপ্তাহ জুড়ে চীন, জাপান ও তাইওয়ানে বৈরী আবহাওয়া বিরাজ করবে। তাইপের সতর্কবার্তা, টাইফুনে প্রভাবে দ্বীপ রাষ্ট্রটিতে 39 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।